আজ এই ভিডিওর মাধ্যমে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দরমহলের দৃশ্য, রবি ঠাকুরের আহার ঘর থেকে শুরু করে তিনি যে ঘরে শয়ন করত এবং যে ঘরে তিনি মৃত্যুবরণ করেছে সমস্ত কিছুই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সম্মুখে তুলে ধরব এবং তোমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কীভাবে আসবে তাই ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। রবি ঠাকুরের বংশ তালিকা, তোমরা এই বংশ তালিকা লক্ষ্য করলে রবি ঠাকুরের পুরো সম্পূর্ণ বংশ সম্পর্কে তোমাদের একটা ধারণা চলে আসবে। তোমরা অবশ্যই সেটা ফলো করতে থাকো। মধ্যমগ্রাম থেকে ট্রেনে উঠলাম, এখন দমদম জংশন থেকে মেট্রো ধরে সোজা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। সাবওয়ে, আমরা এই সাবওয়ের মধ্যে প্রবেশ করব। দমদম জংশন মেট্রো থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যেতে হলে তোমাদের গ্রিস পার্ক প্ল্যাটফর্ম নামতে হবে এবং ভাড়া নেবে মাত্র 15 টাকা। মেট্রো চলে এসেছে, এই মেট্রোয় আমাদের উঠতে হবে। দমদম জংশন মেট্রো থেকে আমরা মেট্রো ধরে খুব সহজেই গ্রিস পার্ক মেট্রো স্টেশন চলে এলাম। গ্রিস পার্ক প্ল্যাটফর্ম নেবে গেট 1 এবং 2 যে লিফট, তোমরা এই লিফটেই উঠবে। দেখতে পাচ্ছ লিফট, এবং লিফটে উঠে তোমরা এই দেখতে পাচ্ছ এই বোর্ডটা ফলো করে তোমরা এই যে সিঁড়ি, তোমাদের এই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হবে। গ্রিস পার্ক মেট্রো থেকে বাইরে বেরিয়ে এসে এই যে সরু গলি, এই সরু গলি বরাবর আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। গলি বরাবর সোজা বেরিয়ে এসে দেখো রূপা লেখা আছে যে বড় বিল্ডিং, এইদিকে একটা রাস্তা গেছে সোজা, আমরা রাস্তাটা ক্রস করব। ক্রস করে আমরা এই দিক বরাবর যাব। রাস্তা ক্রস করে এই যে লেন আছে, এই লেন ধরেই আমরা আবার সোজা এগিয়ে যাব। চলো এইভাবে আমরা হাঁটতে হাঁটতে ঠিক জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পৌঁছে যাব। আর তোমরা যদি মনে করো যে না টোটো বা অটো ধরে যাবে, সেক্ষেত্রেও তোমরা যেতে পারো, কিন্তু ম্যাক্সিমাম টাইমে রিজার্ভ করেই যায় এখান থেকে। তো আমি বলবো পায়ে হেঁটে যাওয়া সব থেকে বেটার হবে। ট্রেন ধরে এসে তোমাদের রোড পড়বে, এই রোড ধরেই আবার সোজা সামনের দিকে এগিয়ে যেতে হবে। সোজা রোড ধরে এগিয়ে এসে এই সোজা যাবে না, তোমরা ডান দিকেও যাবে না, জাস্ট তোমার ঢুকতে হবে বাঁ দিকে। ওই দেখো দেখা যাচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তো আমরা পায়ে হেঁটে গল্প করতে করতে খুব অল্প সময়ের মধ্যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ঠিক সামনে চলে এলাম। আর এখান থেকে আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দরমহলে প্রবেশ করব এবং তোমাদের সমস্ত দৃশ্য তোমাদের দেখিয়ে দেব। এখান থেকে ঠাকুরবাড়ি অভূতপূর্ব সুন্দর লাগছে। ঠাকুরবাড়িতে প্রবেশ করেই তোমরা রবি ঠাকুরের একটি মূর্তি দেখতে পাবে। দেখো অগণিত ভক্তবৃন্দ রবি ঠাকুরের মূর্তিতে মাল্যদান করছে। ঠিক তার পাশেই সোনার তরী স্টল, তোমরা এই স্টলটি অবশ্যই ভিজিট করবে। মহর্ষি ভবনের প্রবেশের ঠিক মুহূর্তেই তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি দেখতে পাবে। ঠাকুরবাড়ি মহর্ষি ভবনে আমরা এখন প্রবেশ করব। 1784 সালে এই মহর্ষি ভবন প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দরমহলে প্রবেশ করেছি। এখানে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, আর এটা হচ্ছে ঠাকুরবাড়ির উঠান বলে পরিচিত।
আর বৈতানিক বলে যে মেলাটা দেখতে পাচ্ছ, ওখানে আগে দুর্গা পূজা হতো। ঠাকুরবাড়ি যে কটি কক্ষ আছে, এক একটি কক্ষ কিন্তু এক একটি নামে নামাঙ্কিত। দেখতে পাচ্ছ রবীন্দ্র চর্চা কেন্দ্র। দেখো ভিতরের দৃশ্য, যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি। ঠাকুরের ব্যবহৃত সব পোশাক থেকে শুরু করে সব কিছু রাখা আছে। রবি ঠাকুরের শয়ন কক্ষ, দেখো বালিশ থেকে শুরু করে সব কিছুই খুব পরিপাটি, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে রাখা আছে। খুবই হৃদয় বিদারক কক্ষ এটি। এই কক্ষেই রবি ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। সত্যি খুব কষ্টের, খুব যন্ত্রণার। রবি ঠাকুর শেষ জীবনে এক কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়েছিল এবং ঠিক এইভাবেই চিকিৎসা করা হয়েছিল। রবি ঠাকুর ঠিক এরকম একটি রেলগাড়িতে করেই বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রবি ঠাকুর ঠিক এরকম একটি নৌকো করেই পদ্মা, ইছামতি এবং আত্রাই নদীতে ভ্রমণ করতে যেত। পোশাক, আয়না, এই ভবনটার নাম বিচিত্রা ভবন। বিচিত্রা ভবনের ভিতরে ঢুকে তোমরা প্রথম যে কক্ষটি দেখবে, সেই কক্ষটাই হলো রবি ঠাকুরের পড়ার ঘর। দেখো এই ঘরে বসেই রবি ঠাকুর পড়াশুনো করত। বইয়ের আলমারি থেকে শুরু করে রবি ঠাকুরের চেয়ার, সমস্ত কিছুই কিন্তু এখনও খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। তোমরা একটিবার এসো, তোমাদের খুবই ভালো লাগবে। কক্ষের কেদারা, এই কেদারায় রবি ঠাকুর বসে পড়াশোনা করত। বিচিত্রা ভবন থেকে বেরিয়ে এসেই তোমরা এই যে কক্ষটি দেখতে পাচ্ছ, এটা অনেক বড় এবং এর পাশেই কিন্তু ছোট ছোট বিভিন্ন কক্ষ আছে এবং এই কক্ষে বিভিন্ন রকম জরুরি যে বৈঠক, সেই বৈঠক কিন্তু এই কক্ষেই করা হতো। তোমরা এখন যে কক্ষটি দেখতে পাচ্ছ, এই কক্ষটি হলো রবি ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর কক্ষ। দেখতে পাচ্ছ তার চিত্র, এবং এই কক্ষটি খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। দেখো গয়না রাখার বাক্স থেকে শুরু করে তার ব্যবহৃত আয়না, সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। কক্ষটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। দেখো এখান থেকেই হিমেল হাওয়া কিন্তু এই কক্ষে প্রবেশ করত। এই কক্ষটি হলো দীনেন্দ্রনাথ ঠাকুরের কক্ষ। তোমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে দীনেন্দ্রনাথ ঠাকুরকে, ইনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাতি এবং রবি ঠাকুর যে গান করত, সেই গানের বেশিরভাগই সুর আরোপ করত এই দীনেন্দ্রনাথ ঠাকুর। এই ঘরেই কিন্তু দীনেন্দ্রনাথ ঠাকুর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। এই কক্ষটি হলো রবি ঠাকুরের আহার কক্ষ। এই কক্ষেই রবি ঠাকুর এবং তার পরিবার আহার করত। দেখো আহারের কিছু বিরল চিত্র এখানে তুলে ধরা হয়েছে এবং কক্ষটি যথেষ্ট বড়। দেখো রবীন্দ্র ভারতী সোসাইটি, আর এখানেই রবি ঠাকুরের ব্যবহৃত সেই পুরনো গাড়ি এখানে রাখা আছে। এই গাড়িটি হলো ব্রিটিশ আমলের সাম্বার কোম্পানির গাড়ি। দেখো গাড়িটি এখনও খুব সুরক্ষিতভাবে এখানে রাখা আছে।
এই গাড়িটি দেখতে হলে ঠাকুরবাড়ির প্রবেশের মুহূর্তে ঠিক ডান দিকেই এই গাড়িটি রাখা আছে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। নেক্সট টাইম অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। ভালো থাকো, সুস্থ থেকো, সকলের মঙ্গল কামনা করি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও করার আমি মন থেকে অনুপ্রেরণা পাবো।